বন্ধুরা, রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব ইনামুল হক সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশের অন্যতম প্রথিতযশা অভিনেতা নাট্যকার ডক্টর ইনামুল হক। তিনি 7 মার্চ 1943 সালে জন্মগ্রহণ করেন। শিল্প সংস্কৃতি জগতের এই ব্যক্তিত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে দীর্ঘকাল ধরেই অধ্যাপনা করেছেন। গুণী এই শিক্ষক 1970 সালে আইয়ুব খানের রক্তচক্ষুকে উপেক্ষা করে নাট্যচর্চাকে হাতিয়ার করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। বরেণ্য এই ব্যক্তিকে বাংলাদেশ সরকার 2012 সালে 21 পদক এবং 2017 সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করেন। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক ইকবাল ঘোষ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন? ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমিও দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। তো আপনার কাছ থেকে আমরা শিশুদের জন্য অনেক কাজ পেয়েছি, অনেক নাটক আপনি লিখেছেন বেতারে, এবং আজকে আমাদের ছোটদেরই অনুষ্ঠানে আপনি এসেছেন। তো কেমন লাগছে? না, ছোটদের অনুষ্ঠানে এসেছি, খুব আনন্দ লাগছে। ছোটরা তো আসলে খুব আনন্দের, তারা নিজেরা আনন্দ পেতে ভালোবাসে এবং তাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হই। অবশ্যই তাদের সংস্পর্শে থাকতেই কিন্তু ভালো লাগে। আর শিশুরা যা করে সেটাই খুব মজা হয়। খুবই নির্মল তাদের থাকে, কারণ তাদের মধ্যে অনেক ইনোসেন্স থাকে, তাদের মধ্যে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, সরল তাদের ভাবনা। যেটি সত্য তারা সেটাই দেখে, কোনো মিথ্যা তারা দেখে না। তো আজকে আমি যে বলছিলাম যে আপনি তো ছোটদের জন্য অনেক কাজ করেছেন, তো আজকে আমাদের ক্ষুদে বন্ধু যারা আছে, আমাদের দর্শক বন্ধু যারা আছে, তাদের জন্য কি উপহার দিবেন? আজকে একটা দিন, যে আগামী দিন হচ্ছে জাতীয় শিশু দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, এবং এটি মার্চ মাস। এই মার্চ মাসে আমরা লড়াই করেছিলাম, মানে লড়াই করতে শুরু করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য। তো শিশুদের জন্য এই স্বাধীনতার যে লড়াই ছিল, সেই লড়াই নিয়ে শামসুর রহমানের একটি ছড়া আছে। এটির নাম হচ্ছে ছড়ায় এক ইতিহাস। আমি সেটি শিশুদের জন্য বলতে পারি। ঠিক আছে। বাসরে সে কি 71, ফুলবাগানে, খেলা ঘরে, গলির মোড়ে, নদী তীরে, ফ্ল্যাটে এবং খড়কুটিরে, ক্ষেতের আলে, ছাদনা তলায়, বাংলাদেশের বুকে গলায়, রাত দুপুরে অন্ধকারে, খটখটাখট পড়ল হাড়ে জেনারেলের বুট। হাজার হাজার সৈন্য এসে দাগলো কামান বাংলাদেশে, মেশিন গানের চেঁচানিতে পারে না কেউ নিদ্রা দিতে। মরল মানুষ মাছির মতো দিন রাত্রি অবিরত, মরল মানুষ পথে ঘাটে, বন্ধ ঘরে, খোলা মাঠে, নয়কো মোটে ঝুট। দানর ভয়ে দলে দলে গ্রাম্য বধূ লুকায় জলে, খেলা ভুলে শিশুরা হায় মায়ের বুকেই শুধু লুকায়। শহর শহর সব শহরে, গেরস্তদের পোড়া ঘরে, হাট বাজারে, গঞ্জ গ্রামে, দিন দুপুরে খোদার নামে চলল হরির লুট। হাজার হাজার মুক্তি সেনা, কেউ বা চেনা কেউ বা অচেনা, পড়ল ছে সারা দেশে রকমারি ছদ্মবেশে। রইল মিশে খালের পাশে, গাছের পাতায়, ঘাসে ঘাসে, তাদের দেখে শত্রু যত, ভয় পাওয়া সব হুলোর মতো দিল বেজায় ছুট। বাসরে সে কি 71। চমৎকার, খুব ভালো লাগলো। আশা করি আমাদের বন্ধুদেরও খুব ভালো লেগেছে। তো আমি শুরুতে বলছিলাম যে আপনি একজন আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক। তো আবৃত্তি শিল্প এবং প্রশিক্ষণ এই বিষয়গুলো নিয়ে তো ব্যস্ততা থাকছে, এবং পাশাপাশি লেখার একটা ব্যস্ততাও থাকে। এছাড়া সমসাময়িক ব্যস্ততা কি নিয়ে, বা একটু যদি আমরা বিস্তারিতই জানতে পারতাম আপনার ব্যস্ততার বিষয়গুলো। ব্যস্ততা অনেক বিষয় নিয়েই আছে। একটা হলো যে আমি যে পেশা, আমার সাংবাদিকতা, আনন্দ ভুবন ম্যাগাজিনের আমি সম্পাদক। পেশাগত অনেক ব্যস্ততা থাকে, প্রতিদিনই থাকে। পাক্ষিক ম্যাগাজিন, 15 দিনে একটি ম্যাগাজিন বের করা অনেক কঠিন ব্যাপার। এর বাইরে লেখালেখি চলছে অনেকগুলো। একটা হচ্ছে যে বাংলাদেশের লোক ঐতিহ্য নিয়ে একটি কাজ করছে, এটা একটি বই হবে আশা করছি। আরেকটি কাজ হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, যে এই ভারত উপমহাদেশে কি করে সভ্যতা গড়ে উঠল, এখানের আদি মানুষ কারা ছিল, কারা বাইরে থেকে এখানে এসে সভ্যতা তৈরি করলো, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আমরা অনেকে ওইভাবে জানি না। এবং এই ভারতীয়দের যে সভ্যতা গড়ার যে ইতিহাস, এটি ভারতীয়দের আগে ইউরোপীয়রা রচনা করেছিল। তো যার কারণে তারা খুঁজে খুঁজে বের করেছেন, প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো পাওয়া গিয়েছে। তো সেই জিনিসগুলো যতটা সম্ভব উদাহরণ উপাত্ত সহ আমি একটা
লিখবার চেষ্টা করছি। এটার জন্য প্রচুর সময় ব্যয় করতে হয়, পড়তে হয়। জি জি অবশ্যই, যেহেতু গবেষণাধর্মী পুরো লেখাটি। আরেকটি কাজ চলছে যে আমার একটি বই আছে ভাষার বিষয়ে, বাংলা উচ্চারণের নিয়ম কানুন। আরেকটি বইয়ের কাজ চলছে, এটি হচ্ছে যে বাংলা বানান এবং প্রয়োগ অপপ্রয়োগ। আচ্ছা, আমরা প্রতিদিনের কথা বলার সময় কিংবা লেখায় আমরা অনেক অপপ্রয়োগ করে থাকি। যেমন একটি উদাহরণ যদি এরকম বলা যায় যে আমরা প্রায় বলি যে মেয়েটি ভীষণ সুন্দর, তো এই ভীষণ শব্দটি এখানে একটি অপপ্রয়োগ। তার কারণ হলো যে ভীষণ শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, ভয়ানক। কেমন? তো ভয়ানক ভয়ঙ্কর সুন্দর কি করে হয় সেটা আমার জানা নেই। আবার একজন হয়তো পড়ে গেল, পড়ে গিয়ে সে চোট পেল, তো সে বলবে আমি ভীষণ চোট পেয়েছি, না বলে সে বললে যে দারুণ চোট পেয়েছি। হ্যাঁ, আমার সাধারণত যদি কোনো কিছু ভালো লাগে তাহলে বলে যে বাহ দারুণ তো। হ্যাঁ, কিন্তু ওই দারুণ আর ভীষণকে সমার্থকভাবে আমরা ব্যবহার করছি এবং একটি আরেকটি জায়গা নিয়ে নিচ্ছে। যেখানে ভীষণ বলবার কথা সেখানে আমরা দারুণ বলছি, যেখানে দারুণ বলবার কথা সেখানে আমরা ভীষণ বলছি। আমরা আরো কথা বলবো একজন বন্ধুর সাথে কথা বলে নিই। নিশ্চয়ই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। বন্ধু, কে বলছো? নীরা। নীরা, কেমন আছো? ঠিক আছে, তোমার সাথে তো কথা হলো। তুমি কোন ক্লাসে পড়ছো? ঝটপট বলে ফেলো। 7। আর এবার বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ। নীরার কোন খেলা বেশি পছন্দ, ক্রিকেট না ফুটবল? ফুটবল। ফুটবল, ঠিক আছে। তোমাকে আমি একটা প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে 2015 সালে আফ্রিকান নেশনস কাপে রানার্স আপ হয়েছে কোন দল? অপশন ক আইভরি কোস্ট, অপশন খ মিশর, অপশন গ ঘানা। ঝটপট বলতে হবে। অপশন খ মিশর। অপশন খ মিশর নিলাম, কিন্তু নীরা উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ ঘানা। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি তমা। তমা, কেমন আছো? জি আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তমা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6 এ। ক্লাস 6 এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে আমাদের তমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ নেফারিয়াস? অপশন এ হিপোক্রিটিক্যাল, অপশন বি এক্সেন্ট্রিক, অপশন সি করেজিবল। ছটপট বলতে হবে, সময় নেই। অপশন সি করেজিবল। অপশন সি নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে। আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। অন শেক্সপিয়ার্স ইজ আ পোয়েম রিটেন বাই অপশন এ জন কিটস, অপশন বি জন মিল্টন, অপশন সি উইলিয়াম ব্লেক। এটাও দ্রুত বলতে হবে। অপশন সি উইলিয়াম ব্লেক। অপশন সি উইলিয়াম ব্লেক নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন বি জন মিল্টন। তো আমরা আরো কথা বলবো। আমরা শুনছিলাম যে ভাষার যে অপপ্রয়োগ সেই বিষয়টি নিয়ে এবং সেই বইটির কথা, সেটি সম্পর্কে আরো জানবো। এনটিভির পর্দায় সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এসে, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক ইকবাল খোরশেদের সঙ্গে। আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং যে উচ্চারণের কিছু উচ্চারণ না বানানের যে রীতি, সেই বিষয়টি নিয়ে আপনি একটি বই লিখছেন। তো এই বইটা লেখার চিন্তাটা এলো কি করে? অপপ্রয়োগের বিষয়টি কি আপনাকে খুব বেশি নাড়া দিচ্ছে? না, অবশ্যই নাড়া দিচ্ছে। তার কারণ হচ্ছে যে আমি পত্রপত্রিকা এবং বইপত্রে প্রচুর এরকম পাই, যার কারণে আমার মনে হচ্ছে যে আমরা আসলে ভাষার জন্য রক্ত দিয়েছি, আমরা অনেক সংগ্রাম করে আমাদের বাংলা ভাষা মাতৃভাষাকে অর্জন করেছি, তো সেটির প্রতি আমরা বোধহয় পুরোপুরি শ্রদ্ধাশীল নই। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অভিভাবকদের মধ্যে একটি চিন্তা আছে যে আমার ছেলে মেয়ে যদি ইংলিশ ভালো করে না শেখে তাহলে বোধহয় সে কিছু করতে পারবে না, এবং এই ভেবে আমরা সমস্ত ইংলিশ মিডিয়াম, হ্যাঁ ইংলিশ ভাষা, এগুলোর পেছনে আমরা ছুটছি, যার কারণে আমাদের বাংলা ভাষার চর্চাটা সেভাবে হচ্ছে না। কিন্তু এটি করা খুব জরুরি। আবার অনেকে মনে করেন যে বাংলা শেখার কি আছে, মাতৃভাষা, এটা আমি এমনি জানি, কিন্তু আসলে এমনি জানা এক জিনিস আর সেটাকে জানা আরেক জিনিস। যেমন একজনের জন্ম যদি বরিশালে হয় তাহলে সে কিন্তু বরিশালের ভাষাটি শিখবে, একজনের জন্ম নোয়াখালীতে হলে সে নোয়াখালীর ভাষাই শিখবে। এখন একজন বিদেশি যদি বাংলা ভাষা শিখতে চায়
তাহলে সে কোন বাংলা ভাষা শিখবে? সে কি বরিশালেরটা শিখবে, না নোয়াখালীরটা শিখবে, না চট্টগ্রামেরটা শিখবে? তাহলে একটি মান বাংলা ভাষা আছে, সেই মান বাংলা ভাষার লেখার রূপটা কেমন, তার বলার প্রমিত উচ্চারণগুলো কেমন, সেগুলো তো জানতে হবে। এবং পৃথিবীতে এরকম আর কোনো দেশ নেই, আর কোনো জাতি নেই যে নাকি নিজের মাতৃভাষাটাকে সম্মান করে না বা ভালোভাবে জানে না। এটি খুব মজার ব্যাপার। আমাদের যে বর্ণমালা আছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, এই বর্ণমালা দিয়ে যে কোনো ধরনের ধ্বনি উচ্চারণ করা যায়, যে কোনো ধরনের শব্দ লেখা যায়। কিন্তু ইংরেজি যে ভাষা, তাদের কোনো নিজস্ব বর্ণমালাই নেই। তারা কিন্তু রোমান হরফে লেখে। ওই বর্ণমালাগুলো হচ্ছে ABCD রোমান। সেই ধার করা বর্ণ দিয়ে একটি ভাষা, সেটি আজকে সমস্ত পৃথিবীর ভাষাগুলোকে গ্রাস করে নিতে চাইছে। এর চেয়ে অনেক বেশি অবশ্য মান্দারিন বা চৈনিক ভাষা যেটা, সেটা অনেক বেশি মানুষ কথা বলে বা ব্যবহার করে। তারপরে হিন্দি ভাষা আছে। তা আমাদের বাংলা ভাষাও এখন পৃথিবীর বলার দিক থেকে পঞ্চম ভাষা। কিন্তু আমরা যদি এই ভাষাটাকে একটু যত্ন করি, একটু লালন করি, তাহলে আমাদের এই ভাষা নিয়ে আমরা অনেক দূর যেতে পারি। সেই চিন্তাটা আমার মধ্যে কাজ করেছে। এমনিতে ভাষা কিছুদিন পর পর একটু বদলে যায়, কিন্তু সেটা খুব স্বাভাবিক প্রক্রিয়ায় বদলে যায়। কিন্তু আমরা খুব অস্বাভাবিকভাবে জোর করে কিছু কিছু জিনিস বদলে দিচ্ছি। যেমন আমরা বলি যে ফোন দিও, ফোন কি করে দেবে, তাই না? সে একটি ফোন কল করতে পারে, কিন্তু আমরা বলি যে ফোন দিও। এই ধরনের মানে অশুদ্ধ প্রয়োগ প্রতিদিন প্রতিনিয়ত প্রতি জায়গায় ঘটছে, এবং সেটা দেখা যাচ্ছে স্থায়ী হয়ে যাচ্ছে একরকম, সবাই বারবার বলছে। এখানে গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। সাধারণ মানুষ গণমাধ্যমকে বিশ্বাস করে। পত্রিকায় যে শব্দটি যা বানান লেখা হলো, মানুষ বুঝে নেয়, বিশেষ করে শিশুরা বুঝে নেয় যে এটি ঠিক শব্দ। গণমাধ্যমে বা টেলিভিশনে যে শব্দটি আপনি বললেন, শিশুরা বুঝে নেয় যে এই শব্দটি ঠিক, তা না হলে আপু কেন বলবে। কিন্তু আপু হয়তো জানে না যে তিনি ভুল শব্দটি বলছেন। তো এই জায়গাগুলোতে আমার একটু কাজ করবার ইচ্ছা আছে, এই জন্য আমি এই কাজটা হাত দিয়েছি। আমরা আরো কথা বলবো, একটা কবিতাও শুনবো। তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যালো, কি বলছো? আমি তফিকুল নাম। কেমন আছো? হ্যাঁ, ভালো। বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ছো? 6 আপু। ক্লাস 6। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে বন্ধুকে করছি প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, উঁকি ছবিটি কোন শিল্পী এঁকেছেন? অপশন ক কামরুল হাসান, অপশন খ SM সুলতান, অপশন গ জয়নুল আবেদিন। কামরুল হাসান ক। অপশন ক কামরুল হাসান। নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? অপশন ক মার্চেন্ট অফ ভেনিস, অপশন খ কমেডি অফ এরার্স, অপশন গ টেমিং অফ দ্য শ্রু। অপশন গ। অপশন গ টেমিং অফ দ্য শ্রু। ঠিক আছে, নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ কমেডি অফ এরার্স। আমরা বলছিলাম যে আপনার কাছে আরেকটা আবৃত্তি শুনবো, তো এই ফাঁকে কি শুনে নিতে পারি? নিশ্চয়ই। আমি তো মার্চ মাসে এসেছি, আমার মার্চের বিষয়ে বেশি মনে পড়ছে যে 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেই তিনি আসলে বাংলাদেশের স্বাধীনতার কথা বলে দিয়েছেন, পরোক্ষভাবে ঘোষণা দিয়েছিলেন। সেই তর্জনী উঁচিয়ে বলেছিলেন। সেটি নিয়ে একটি কবিতা শিহাব সরকারের জ্যোতির্ময় তর্জনী। সমুদ্র গভীরের অগ্নিগিরি আর স্বপ্নের খনি থেকে উঠে এসেছিল জয় বাংলার ধ্বনি। পৃথিবীর সব সাগরের গর্জন বেজেছিল সেই দিন তাঁর কণ্ঠস্বরে। যা কিছু আমাদের ছোট বড় অর্জন, গোপন চাবি ছিল ওই মহামানবের স্বরে। দেখেনি কি ওরা তাঁর জ্যোতির্ময় তর্জনী? বামনেরা দ্রুত ইতিহাস ভুলে যায়। হায়, বেলাভূমিতে বসে করে ডোবার বন্দনা, ওতে সমুদ্রের কিছু কি এসে যায়? পাখি জানে, তরুবিথি জানে, আর জানে আসমান, কি মায়ায় জড়ানো একে অপরে সমুদ্র, মানুষ আর শেখ মুজিবুর রহমান।
চমৎকার, খুব ভালো লাগলো এবং আমরা কিছুদিন আগে এই ঐতিহাসিক দিনটি পার করে এলাম। খুব ভালো লাগলো আপনার কাছে শুনে। আমরা কথা বলছিলাম যে বাংলা ভাষার বিষয়টি নিয়ে, আপনি বলছিলেন যে অপপ্রয়োগ এবং গণমাধ্যম, পত্রিকা সবকিছুরই একটা প্রভাব রয়েছে এবং আমরা তার আগে আপনার একটা বইয়ের কথা বলছিলাম যে বাংলা উচ্চারণের নিয়ম কানুন, তো সেই বইটি ছোটদের জন্য কতটা উপযোগী? অবশ্যই ছোটদের জন্য উপযোগী। এই বইটি এমন ভেবে করা হয়েছে যাতে ছোট বড় সকলে এটি ব্যবহার করতে পারে। যেমন আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি অ আছে। এটা আমরা খেয়াল করি না, আমাদের শিশুরাও খেয়াল করে না, করবার কথা নয়। এই বইতে ছক এঁকে সেটি বলে দেওয়া আছে। আমাদের ধ্বনি উচ্চারণের জায়গা আছে, আমাদের কণ্ঠ আছে, আমাদের দাঁতের মূল আছে, দন্ত মূল বলি আমরা, তারপরে আমাদের মূর্ধা আছে। এই জায়গাগুলো থেকে আমরা কোন কোন ধ্বনিগুলোকে উচ্চারণ করব, কোন কোন বর্ণগুলোকে উচ্চারণ করব, সেগুলো এখানে দেওয়া আছে। এনটিভির পর্দায় সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এসে, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক ইকবাল খোরশেদের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম নুসাইবা নাওয়াল। নুসাইবা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নুসাইবা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7, ঠিক আছে। তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, ছবির এই ফুলটির নাম বলো। অপশন ক অলকানন্দা, অপশন খ মেথি, অপশন গ শিয়াল কাঁটা। ঝটপট বলতে হবে। ক অলকানন্দা। অপশন ক অলকানন্দা নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ইনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, তার নাম কি? অপশন ক মনিকা আলী, অপশন খ লাইলা আলী, অপশন গ তামান্না হক। খ লাইলা আলী। অপশন খ লাইলা আলী নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক মনিকা আলী। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? নৌশিন। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফেলো। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9। তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দাও, ঠিক আছে? এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও। ঝটপট বলতে হবে। গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। উক্তিটি কে করেছেন? অপশন ক স্বামী বিবেকানন্দ, অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ক ডক্টর আহমেদ শরীফ। ঝটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে। নিজে নিজে বলতে হবে। অপশন ক স্বামী বিবেকানন্দ নিলাম এবং তোমার উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে সময় নষ্ট না করে ঘড়ির কাঁটার মতো জীবনে এগিয়ে যাও, কে বলেছেন? অপশন ক আলবার্ট আইনস্টাইন, অপশন খ ফ্রেডরিক হার্বার্ট, অপশন গ স্যাম লিভিনসন। নিজে নিজে বলতে হবে। অপশন গ অপশন গ স্যাম লিভিনসন নিলাম এবং তোমার এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না, ঠিক আছে। আমরা আবার আপনার কাছে ফিরছি। আমরা কথা বলছিলাম বাংলা উচ্চারণের নিয়ম কানুন, সেই বইটি সম্পর্কে। আপনি বলছিলেন যে এটি ছোটদের এবং বড়দের সবার জন্যই লেখা হবে। এই বইতে সমস্ত নিয়ম দেওয়া আছে, সেটা ছোটরা বড় হতে হতে শিখতে পারবে। কিন্তু এই বইয়ের পেছনে 2000 শব্দের অর্থ এবং উচ্চারণ দেওয়া আছে। যে কোনো শিশুর যদি কোনো একটি শব্দ মনে হয় যে এটির উচ্চারণ কি হবে বা এটির অর্থ কি, সে বই থেকে দেখে নিতে পারবে। আর যত বড় হবে সে বইটি পড়বে, নিয়মগুলো জানবে। ছোটবেলা থেকে পড়লে আস্তে আস্তে তার নিয়মগুলো জানা হয়ে যাবে, করতে পারবে আরো ভালোভাবে। তো আমরা তো বই নিয়ে কথা বলছিলাম, ভাষার বিষয়টি নিয়েও কথা বলছিলাম। তো সেই জন্যই আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি তো একজন প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং আপনার একটি সংগঠন রয়েছে মুক্তবাগ। তো সেটি সম্পর্কে আপনি যদি আমাদের একটু বলতেন যে আপনাদের প্রশিক্ষণটা বড়দের তো দেয়াই হচ্ছে, ছোটদের জন্য বা এভাবে আলাদা করে কি কিছু পরিকল্পনা রয়েছে? ছোটদের জন্য আপাতত আমাদের আলাদা করে কোনো পরিকল্পনা নেই। এটি আবৃত্তি সংগঠন, মানে আমার সংগঠন না, আমরা অনেকে মিলে সংগঠনটি করি। তো
এখান থেকে আমরা অনেকগুলো অনুষ্ঠান করি। জি, জি। আমরা কতগুলো প্রযোজনা করেছি, যেমন আমরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলির শতবর্ষে গীতাঞ্জলি নিয়ে একটি আচ্ছা প্রযোজনা করেছি এবং সেটির একটি অডিও আমরা প্রকাশ করেছি। তারপরে আমরা সেলিনা হোসেনের একটি অসাধারণ উপন্যাস আগস্টের এক রাত, জি। বঙ্গবন্ধুর হত্যার ঘটনা নিয়ে, যেখানে উনি 64 জন সাক্ষীর বয়ান উপন্যাসে দিয়েছেন, সেটি আমরা মঞ্চে করেছি আমাদের সংগঠন থেকে এবং সেটিরও একটি অডিও আছে। আমরা শহীদ জননী জাহানারা ইমামের যে 71-এর দিনগুলো, তার একটা ছোটদের ভার্সন আছে, এটা ছোটদের জন্য খুব প্রয়োজনীয়, সেটা আমরা মঞ্চে করেছি এবং আশা আছে যে এটা আমরা আগামীতে অডিও করব, ছোটদের কথা ভেবেই করব। এইগুলো কাজ করছি। আর আমাদের একটি অনুষ্ঠান হয় ধারাবাহিক, এটি হচ্ছে স্বপ্ন ঘুড়ি দিলাম ছাড়ি। এই অনুষ্ঠানে আমরা আমাদের দলের ছেলে মেয়েরা যারা শিখছে তারা 30 মিনিট কবিতা আবৃত্তি করে। একজন প্রশিক্ষক এবং নির্দেশক এরকম একজনের আমরা মঞ্চে সরাসরি সাক্ষাৎকার নেই, আচ্ছা আবৃত্তি বিষয়ক। জি। তিনি আবৃত্তি নিয়ে কী ভাবছেন, তিনি কিভাবে কবিতা নির্বাচন করেন, তিনি কিভাবে কবিতা নির্মাণ করেন, এই বিষয়গুলো। আর একজন প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী 30 মিনিট তাঁর আবৃত্তি করেন। এই অনুষ্ঠানটি আমরা বছরে 3-4টি করে করি। আর একটি বড় প্রযোজনা আমরা করি। এই হচ্ছে আমাদের সংগঠনের কাজ। আর নিয়মিত প্রশিক্ষণ, মহড়া এগুলো চলছে। আচ্ছা, তো এভাবেই তো চলছে মুক্তবাকের কার্যক্রম। তো এর পাশাপাশি আপনার লেখালেখিও চলছে এবং বেতারে ছোটদের জন্য একটি নাটক এখন প্রচারিত হচ্ছে আপনার লেখা, তো সেটি সম্পর্কে যদি ছোট করে শুনে নিই। নাটকটি হচ্ছে ঘাস ফড়িং মন, এই নাটকের নাম। এখানে আমাদের আপনি খেয়াল করবেন যে আমাদের শিশুরা, শহরের শিশুরা অনেক বেশি নিঃসঙ্গ। জি। এবং তাদের সারাক্ষণের সঙ্গী হয়ে যাচ্ছে প্রযুক্তি, কম্পিউটার অথবা মোবাইল অথবা টেলিভিশন, এরা বন্ধুহীন। তা আমার নাটকে আমি কোনো শিশুর হাতে কোনো প্রযুক্তি দিইনি। আমি একটি মফস্বল শহরকে নিয়েছি, ছোট শহর, সেখানে শিশুরা মাঠে খেলে, পরস্পরের সঙ্গে কথা বলে, বন্ধুত্ব করে, আদান প্রদান করে। তাদের বাবা মামা আছে, মামা আছে, মামা জাদু দেখায়, পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়েই তাদের মামা জাদু দেখায়, তারা খুব আনন্দ পায়। একজন ফুপু আছেন, তিনি হচ্ছেন বায়োডাইভার্সিটিতে ডক্টরেট করা, তিনি তাদেরকে গাছ দেখাতে নিয়ে যান, জীববৈচিত্র্যের বিষয়গুলো তারা প্রজাপতি দেখাতে নিয়ে যান, এই জিনিসগুলো আছে। আবার একটি মামা বাঘ সেজে চলে আসে। আবার একটি চরিত্র আছে, খুব এই চরিত্রটা খুব রিসেন্টলি এসেছে, সেটা হচ্ছে যে একজন বাড়ির দারোয়ান, সে তার নাম বলে বীর বাহাদুর, এবং সে দাবি করে যে সে সুন্দরবনে ছিল এবং সে বাঘের সঙ্গে অনেক লড়াই করেছে, কিন্তু বাঘের নাম শুনলে সে ভয় পায়। শিশুদের যে নির্মল শৈশবটা সেটা পুরোটাই উঠে এসেছে। চমৎকার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করছি আপনার সংগঠন এবং আপনার লেখালেখির কাজ আরো অনেক দূর এগিয়ে যাবে। আমাদের শুভকামনা রইল। শুভকামনা দর্শক শ্রোতাদের জন্য এবং আপনার জন্য, এনটিভির জন্য। অনেক ধন্যবাদ। আমরা একটা কবিতা শুনতে শুনতে বিদায় নিব, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। এবার কোন কবিতাটি শুনবো? এটি সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো, সব ধরনের অপশক্তি যেন বাংলা ছেড়ে চলে যায়, সেই কথাই কবিতায় বলা হয়েছে। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণে সাপদে নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি, আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা।